আমি যদি ইনসাইডে না থাকি, কমিটিতে না থাকি, তাহলে আমি সেটা নিয়ে কিভাবে আলোচনা করব? বিরোধী দলের উচিত হচ্ছে কমিটিতে থাকা, কমিটিতে যে কিভাবে এই চলমান সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া যায় সেটা আলোচনা করা। বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা হ্যাঁ ভোট দিচ্ছে তারা কিন্তু খুব একটা পরিষ্কার না এই আপনার হলো সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, যেটার শপথ জামাত এবং এনসিপি নিলেন আর কি, এবং তারা বেশ আক্ষেপ করলেন বিএনপি এটার শপথ নিল না কেন। কারণ ভোটের সময় তো তারা সবাই এমপি হওয়ার জন্য ভোট চেয়েছে, সংসদ সদস্য হওয়ার জন্য ভোট চেয়েছে, সংসদে যাওয়ার জন্য ভোট চেয়েছে তারা। তো এর কারণে মানুষ এবার দেখছে যে একটা শপথের জায়গায় দুটো শপথ কেন। এই জিনিসটা কিন্তু ভোটের আগে খুব ক্লিয়ারলি আপনি কারো কোনো ডকুমেন্টস পাবেন না, স্টেটমেন্ট পাবেন না। আর সংস্কারের যে বিষয়টা নিয়ে আলাপ হয়েছিল এটা ছিল এরকম যে সংশোধনের চাইতে বেশি কিছু, অর্থাৎ সংসদ সদস্যদের যে ক্ষমতার আওতা তার চাইতে বড় কোনো ঘটনা যদি ঘটাইতে হয়, ধরেন সংবিধানের এমন কোনো পরিবর্তন ঘটাইতে হলো যে পরিবর্তনটা তার বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলে। জুলাইয়ের গণরায় নাকি সংসদের সর্বোচ্চ কর্তৃত্ব? রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি কি রাজনৈতিক বাস্তবতায় থেমে যাচ্ছে? 180 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়নি। 63 জন বিশিষ্ট নাগরিক বলছেন এতে রাষ্ট্র রূপান্তরের সুযোগ বিপন্ন হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন গণভোটে জনগণ হ্যাঁ বলেছে, অথচ সরকার এখন সেই রায় বাস্তবায়ন থেকে সরে এসেছে। প্রশ্ন উঠেছে, গণভোটের প্রতিশ্রুতি কি নির্বাচনের পর রাজনৈতিক অগ্রাধিকারের তালিকা থেকে হারিয়ে গেল, নাকি সংসদীয় প্রক্রিয়াই শেষ পর্যন্ত সংবিধান পরিবর্তনের একমাত্র বৈধ পথ? রাষ্ট্র সংস্কার, গণরায়, রাজনৈতিক দায়বদ্ধতা এবং সাংবিধানিক বৈধতার এই জটিল সমীকরণ নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। রাষ্ট্র সংস্কার কতদূর, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। এর পরপরই আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সমাজবিজ্ঞানী ও রাজনীতি বিশ্লেষক। আমার সর্বডানে আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সিপিবি নেতা। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শিরোনামে যে প্রশ্নটি আমরা রেখেছি সেই প্রশ্নটি আমি 3 জনের উদ্দেশ্যে করতে চাই। শুরুতেই 1 মিনিট করে শুনবো, রাষ্ট্র সংস্কার কতদূর? অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আমরা তো যে আপনি যে বিবৃতির কথা বললেন, যে আমরা তো আজকে বিবৃতি দিলাম এই কারণে যে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা সংস্কারের বদলে সংস্কারটা সংশোধনের ভিতরে চাপা পড়ে যাচ্ছে, এবং আমরা আশঙ্কা করতেছি যে এটা ঘটলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যে প্রক্রিয়া সেটা আসলে খুব ভবিষ্যতের জন্য খুব বড় বাজে একটা দৃষ্টান্ত হয়ে উঠবে, এবং এটা ভবিষ্যতে রাজনীতির জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য খুব ক্ষতিকর হবে। আপনি বলছিলেন সংস্কার সংশোধনের মধ্যে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু অনেকে আবার বলছেন যে সংস্কার আর সংশোধনে আসলে ভাষাগত পার্থক্য শুধুমাত্র। আসলেই কি তাই? না, এটা যদি ভাষাগত পার্থক্য হতো তাহলে কোনো সমস্যা ছিল না, তাহলে তর্কটাও হতো না। এটা আসলে একটা পদ্ধতিগত পার্থক্য, আর এটা হচ্ছে আসলে জনগণের ক্ষমতা সম্পর্কে ধারণার পার্থক্য। একটা হচ্ছে যে আপনি সংশোধন হচ্ছে, সংবিধান সংশোধনের একটা প্রক্রিয়া হচ্ছে সংবিধানের মধ্যেই থাকে। সংবিধানে বলা থাকে যে যদি আসলে কখনো কোনো কারণে এটা মনে হয় যে কোনো একটা জায়গা অসঙ্গতিপূর্ণ কিংবা স্পষ্ট হয় নাই, তাহলে আসলে সংসদের, যেমন আমাদের সংবিধানে যেটা আছে যে আমাদের সংসদ সদস্যদের 3 ভাগের 2 ভাগ একমত হলে বিষয়টা পরিবর্তন করতে পারবে, এবং এটা একটা সংশোধনী আকারে আসলে সংবিধানে সংযোজিত থাকবে। আর সংস্কারের যে বিষয়টা নিয়ে আলাপ হয়েছিল এটা ছিল এরকম যে সংশোধনের চাইতে বেশি কিছু, অর্থাৎ সংসদ সদস্যদের যে ক্ষমতার আওতা তার চাইতে বড় কোনো ঘটনা যদি ঘটাইতে হয়, ধরেন সংবিধানের এমন কোনো পরিবর্তন ঘটাইতে হলো যে পরিবর্তনটা তার বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলে, সেরকম পরিবর্তনটাকে আর সংশোধন বলে বলা যায় না। সেরকম পরিবর্তন যদি কেউ করে, সংসদ যদি এটা করে, তাহলে আদালত এটাকে বাতিল করতে পারে। তাইলে এইরকম একটা কাজ করার জন্য জনগণের কাছ থেকে আগে সম্মতি নিতে হয় যে আমরা এরকম জিনিসটা করব। সেটা হইলে যে পরিবর্তনটা করা যায় সেটা আদালতের আওতার বাইরে থাকে এবং জনসম্মতিতে হয়। এইটাকে সংস্কার বলা হয়েছে বাংলাদেশে এইবার
সংস্কার নিয়ে যে আলাপ হয়েছিল এটার মধ্যে। আর যেটা আপনি বলছিলেন যে এটা শব্দগত ব্যাপার না, এটা যদি শব্দগত হইতো তাহলে আসলে এই পদ্ধতি এই কনফ্লিক্টটা তৈরি হতো না। এটা তর্কটাই তৈরি হতো না। আর ক্ষমতাটা হচ্ছে এরকম একটা তর্ক হয়, মনে হয় যে সংসদ সার্বভৌম, তারা আসলে অনেক ক্ষমতা চর্চা করতে পারে, কিন্তু আসলে এমনিতে রিপাবলিকের ধারণার সাথে সংসদ সার্বভৌম থাকে না। সার্বভৌম থাকে জনগণ। জনগণ আপনাকে সংসদে গেলে আপনাকে কিছু কাজ দেয়, কিছু ক্ষমতা দেয়। আপনি স্থানীয় সরকারের জন্য আপনাকে পাঠাইলে কিছু ক্ষমতা দেয়, কিছু দায়িত্ব দেয়। সেগুলোর মধ্যে পার্থক্য আছে। সংসদ সদস্য হিসেবে যে আসে তার কি কি ক্ষমতা থাকবে এটা বলা থাকে, এর বেশি সে চর্চা করতে গেলে সেটা সে পারে না। স্থানীয় সরকারে যাকে আসলে পাঠানো হয়, সে যদি মনে করে আইন তৈরি করবে, সে পারবে না, কারণ আইন তৈরি করার ক্ষমতা স্থানীয় সরকারকে দেওয়া হয় না। দুইজনই নির্বাচিত প্রতিনিধি, তার মানে জনগণ যাকে যে কাজটা করার ক্ষমতা দেয় সে ততটুকু ক্ষমতা চর্চা করতে পারে। যদি কাউকে সংবিধান নতুন করে লেখার ক্ষমতা দেয় সেটাও করতে পারে, ওইটাকে বলে গণপরিষদ কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর আমরা এবার যেটা বলছিলাম এটা হচ্ছে রিফর্ম অ্যাসেম্বলি, যেটা কনস্টিটিউশনটা রিফর্ম করবে, নতুন করে একদম করবে না, আবার সংশোধনও করবে না। এইটুকু আমি জানি না ক্লিয়ার করতে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, রাষ্ট্র সংস্কার কতদূর? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক এবং যারা শুনছেন। আসলে সংস্কার এবং সংশোধন নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞ সহ আলোচক আমার মনে হয় খুব অল্প পরিসরের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি যেটা মনে করি যে সংশোধন সংস্কার একটা রাষ্ট্রের চলমান প্রক্রিয়া এবং এটা জনমনের প্রত্যাশার উপর ভিত্তি করে সংবিধান সংশোধন হতে পারে, সংস্কার হতে পারে। আপনি দেখেন গত যে পার্লামেন্ট ইলেকশনটা হয়েছে ওখানে কিন্তু একটা জনরায় এসেছে, গণভোটের মাধ্যমে একটা জনরায় এসেছে। কাজে আমার কাছে মনে হয় সেখানে আর কোনো প্রতিবন্ধকতা নেই সংবিধান সংস্কারের ক্ষেত্রে, কারণ সংবিধান সংস্কারের যে গণরায়টা সেটা কিন্তু আমরা গণভোটের মাধ্যমে পেয়েছি, নিয়ার অ্যাবাউট 70%। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংবিধান সংশোধন বা সংস্কারের ব্যাপারে সদিচ্ছা কার কতটুকু। এখন আমি যেটা দেখছি সরকারের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে আমরা সংবিধান সংস্কার বা সংশোধনে যাব না। কমিটির কথা বলা হয়েছে, হয়তো ফরমেশনটা যেটা হয়েছে যেভাবে করতে চাচ্ছে, যে কমিটি গঠনের মাধ্যমে করতে যাচ্ছে, এবং এই কমিটিতে কিন্তু বিরোধী দল, সরকারি দল এবং সরকারি দলের প্রতিনিধি সবার অংশগ্রহণমূলক পার্সেন্টেজ প্রতিনিধি রেখেই কিন্তু এই কমিটিটা করতে যাচ্ছে। তা আমার কাছে কোনো ক্রিস্টাল মেসেজ সরকারি দল থেকে মনে হচ্ছে না যে না আমরা সংবিধান সংশোধন বা সংস্কারে যাব না। ইতিমধ্যে বিরোধী দল সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা, যে আমি যদি ইনসাইডে না থাকি, কমিটিতে না থাকি, তাহলে আমি সেটা নিয়ে কিভাবে আলোচনা করব। বিরোধী দলের উচিত হচ্ছে কমিটিতে থাকা, কমিটিতে যে কিভাবে এই চলমান সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া যায় সেটা আলোচনা করা। বলেছে যে সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদে সংবিধান কেন্দ্রিক যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে তার আসলে পরিবর্তন সম্ভব না, তারা সংস্কারের কথা বলছে, তার সংস্কার পরিষদ গঠনের কথা বলছে। আপনি যদি সেটা চিন্তা করেন, দেখেন গণভোটে যেভাবে হানা ভোটে সংস্কারের কথা এসেছে, এখানে ক্ষমতাসীন বিএনপি দলের কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট ছিল, যেগুলো আসলে নির্বাচনের আগে এই গণভোটের মাধ্যমে যেটা হয়েছে সেটা ক্রিস্টাল ছিল না। এই যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে হবে। আলোচনা ছাড়া ঢালাওভাবে সবগুলো সংস্কার হবে সেটা ক্ষমতাসীন দল বিএনপি, যেটা ধরেন ওই অন্তর্বর্তীকালীন সরকার যখন আলোচনার উদ্যোগ নিয়েছে, অনেকবার বসেছে, সেখানেও কিন্তু কয়েকটা ইস্যুতে বিএনপি নেতৃত্বাধীন যে জোট আছে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কাজে এই ব্যাপারগুলো কিন্তু আলোচনার মাধ্যমেই সংশোধন হতে হবে। এবং আমার কাছে মনে হয় যে বিরোধী দল এটাকে বর্জন না করে বরং কমিটিতে যেয়ে এটা আলোচনায় আসা উচিত। আলোচনায় যে যদি এমন মনে হয়, প্রত্যাখ্যানের ব্যাপারটা তখন আসবে, আমাকে কেউ ডাকছে আলোচনার জন্য, আমি আলোচনায় বসছি না, তার মানে আমি এটা শুরুই করতে চাচ্ছি না। এটা কিন্তু প্রথম থেকে বয়কটটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বিরোধী দল যেটা করছে সেটা না করে বরং কমিটিতে যে আলোচনায় বসা উচিত। আলোচনায় যে যদি মনে হয় না বর্তমান সরকার সেটা সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষেত্রে যে কমিটমেন্ট ছিল সেটা করছে না,
তখন কিন্তু বয়কটের প্রশ্নটা আসে, তখন চাইলে বয়কট করতে পারে। তখন ওনাদের কিন্তু লজিক্যাল গ্রাউন্ড থাকে যে না, আমরা কমিটিতে গিয়েছি, আলোচনা হয়েছে, আলোচনায় শুধু এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে। এখন কমিটিতে না যেয়ে বর্জন করা এটা কিন্তু সমাধান না। আর পার্লামেন্টে বাংলাদেশের যে সব সমস্যাগুলো আছে, এক্সিস্টিং আপকামিং যেগুলো আছে, সেগুলো কিন্তু পার্লামেন্টে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আর আলোচনায় যদি বসা না হয় তাহলে এটা সমাধান কিভাবে হবে? আমার অনুরোধ থাকবে এটাই, এটা আমাদের মাধ্যমে আমরা যারা জনগণ প্রত্যাশা করছি, আমরা যারা জনপ্রতিনিধি পাঠিয়েছি পার্লামেন্টে, ওনাদের উচিত একসাথে বসা, একসাথে বসলে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হবে। ডক্টর সাজিদুল হক রুবেল, সংস্কারের প্রতিশ্রুতি কি নির্বাচনের পর রাজনৈতিক অগ্রাধিকারের তালিকা থেকে হারিয়ে গেল? রাষ্ট্র সংস্কার কতদূর? ধন্যবাদ। রাষ্ট্র সংস্কার কতদূর, এক কথায় বলতে গেলে এখন যা দেখা যাচ্ছে বহুদূর আমাদেরকে যেতে হবে। তবে একটা জায়গায় এসে বেশ বলা যায়, মানে উভয়ের অবস্থান, সরকারি দল বা প্রধান বিরোধী দল উভয়ের অবস্থান প্রায় পয়েন্ট অফ নো রিটার্নের মতো, যে সে সংশোধনের দিকেই যাবে আর সে সংস্কারের দিকে যাবে। তারা দুজন এইভাবেই যদি শক্ত হয়ে যার যার অবস্থাতে থাকেন, তাহলে যেটা হবে যে মিনিমাম ন্যূনতম যে রাষ্ট্র মেরামত হওয়ার কথা, সেই প্রক্রিয়াটা ধ্বংস হবে। সোজা এবং সাপটা কথা। এক্ষেত্রে উভয়ই সত্যিকার অর্থে সংস্কার চায় কিনা, তারা সত্যিকার অর্থে আন্তরিক কিনা, এটা হচ্ছে প্রশ্ন হিসাবে তৈরি হবে এবং তৈরি হচ্ছে। এখন আমার কাছে কতগুলো বিষয় পরিষ্কার না। ধরেন আমার শ্রদ্ধেয় আলোচক হাসনাত ভাই, উনি বলেছেন যে পদ্ধতিগত একটা পার্থক্য রয়েছে। পদ্ধতিগত পার্থক্য কি হচ্ছে যথেষ্ট এটা নিয়ে ডিসপুট করে বিষয়টাকে মানে আপনি স্ট্যাগন্যান্ট করে ফেলার? যথেষ্ট না। এখানে আসলে আমি কিছু কি দেখি প্রবণতাগত পার্থক্য আছে, টেন্ডেন্সি হচ্ছে যে এটা এখানে যে সমস্ত প্রপোজাল আছে, সেই প্রপোজালগুলো আমি নিলে এই মুহূর্তে আমি দেশ আমার মতো স্বেচ্ছাচারিতার মতো করে দেশ চালাতে পারবো না। ফলে আমাকে নানান রকম হচ্ছে থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইনে নিয়ে বিষয়টাকে হচ্ছে কি ঝুলাই ধরার একটা প্রবণতা থাকবে। ধরেন সংস্কার প্রস্তাব ছাড়াও কয়েকটি বিষয়, মানবাধিকার কমিশন, তারপরে হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের জন্য যে সচিবালয়, তো এরকম অনেকগুলো বিষয় ঠিক গণতান্ত্রিক সিদ্ধান্তের দিকে বা মানবিক সিদ্ধান্তের দিকে যাইতে পারেন নাই, বা জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিটের দিকে যাইতে পারেন নাই। সেটার জন্য কিন্তু সংস্কারের প্রয়োজন ছিল না, সংশোধনেরও প্রয়োজন ছিল না। শুধুমাত্র বিষয়গুলো ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় হচ্ছে যে গুলো নেওয়া হয়েছিল, অ্যামেন্ডমেন্টগুলো, অধ্যাদেশগুলো নেওয়া হয়েছিল, সেই অধ্যাদেশগুলো খালি এখানে রিসিভ করলেই হতো। সেটা কিন্তু রিসিভ করা হয় নাই। রিসিভ না করেই কিন্তু প্রথমেই একটা বিতর্ক বা একটা সন্দেহ তৈরি করে দিয়েছেন সরকারের অংশের থেকে। আবার বিরোধী দলের অংশ দেখেন, এটা নিয়ে জনগণ খুব, মানে বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা হ্যাঁ ভোট দিচ্ছে তারা কিন্তু খুব একটা পরিষ্কার না এই আপনার হলো সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, যেটার শপথ জামাত এবং এনসিপি নিলেন আর কি। এবং তারা বেশ আক্ষেপ করলেন বিএনপি এটার শপথ নিল না কেন। কারণ ভোটের সময় তো তারা সবাই এমপি হওয়ার জন্য ভোট চেয়েছে, সংসদ সদস্য হওয়ার জন্য ভোট চেয়েছে, সংসদে যাওয়ার জন্য ভোট চেয়েছে তারা। তো এর কারণে মানুষ এবার দেখছে যে একটা শপথের জায়গায় দুটো শপথ কেন। এই জিনিসটা কিন্তু ভোটের আগে খুব ক্লিয়ারলি আপনি কারো কোনো ডকুমেন্টস পাবেন না, স্টেটমেন্ট পাবেন না, ঠিক আছে? এখন আমরা যে তর্কটা দেখছি আসলে কোনটির বৈধতা বেশি, সংসদ না গণভোটের? এখন বৈধতা নিয়েও তো হচ্ছে অনেক রকম কথাবার্তা আছে। হ্যাঁ, এখন যদি আমি কনস্টিটিউশনাল ইয়াতে দেখি তাহলে তো এই রিফরমেশনের কোনো বা এই যে জুলাইয়ের যে গণভোট, তার তো কোনো লিগ্যাল ভিত্তি নাই। তাহলে গণভোট হলো কেন? এখন হচ্ছে এটা যদি বিএনপি কে প্রশ্ন করেন, বিএনপি বলবেন কৌশলের কারণে আমাদেরকে হ্যাঁ বলতে হয়েছে, ঠিক আছে, ইলেকশন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ছিল, ফলে আমরা এখানে বোর্ড ডাউন করছি। এটা যদি আপনি বিএনপি কে জিজ্ঞেস করেন। আর যদি এরা জামাতকে জিজ্ঞেস করেন, জামাত তো সবকিছুকে বলবে অবৈধ। এন্টারিম সরকার কেমনে আসলো, অবৈধ। গণ অভ্যুত্থানও নাকি অবৈধ, এন্টারিম গভর্নমেন্টটা অবৈধ, নির্বাচনটা অবৈধ, সবই অবৈধ। এগুলা যে এগুলা বলে আমি দেখেছি জামাত আর এনসিপি সুইসাইডাল একটা জায়গায় চলে যায়, ঠিক আছে? সে সবকিছুকে অবৈধ বলতে বলতে একসময় বললো আমিও অবৈধ, ঠিক আছে? সে নিজেও কিন্তু অবৈধ হয়ে যায় আর কি। আমার কাছে যেটা মনে হয়, যদি গণভোটের রায় মানা না হয় সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, এটি কি আসলে গণতান্ত্রিক চর্চা?
এটা একদম মানে বিসমিল্লাহ থেকে একদম ফেব্রুয়ারি মাস থেকেই বলা হচ্ছে, যখন থেকে শপথ গ্রহণ করলেন না বিএনপি আর তারা শপথ গ্রহণ করলে তখন থেকে তারা এই ধরনের কথাবার্তা যে আজকেই নামায় দেবে, কালকেই নামায় দেবে, আওয়ামী লীগের মতো মহাশক্তিকে নামায় দিচ্ছে, বিএনপির মতো এরকম বাচ্চা শক্তিকে তারা নামায় দিবে, এইরকম ল্যাঙ্গুয়েজে এরকম ইয়াতে টোনে জামাত এবং এনসিপি কথা বলেই আসতেছে। ঠিক আছে, এটা খুব নতুন বিষয় না। যতটা বলছে, যতটা গর্জাচ্ছে, ততটা বর্ষাচ্ছে না, ততটা বৃষ্টি পড়ছে না এখন আর কি। এটা আবার জনগণ কিন্তু বুঝে ফেলছে আর কি। আরেকটা কথা হচ্ছে, আমরা কি একটা বড় বিষয় মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আসলে জনগণটা কি ভাবছে। আপনি একটা দেখেন, আমরা বলতেছি জনগণের সার্বভৌমত্বের কথা, জনগণের সার্বভৌমত্বের বিষয়টা তো বিমূর্ত একটা বিষয়, বিমূর্ত একটা বিষয়। আপনি চারটি প্রশ্ন নিয়ে গণভোটটা করেছেন, কিন্তু আপনি তো এখানে পাশ করবেন অনেকগুলো বিষয়, প্রায় 84% বিষয়, এবং তার মধ্যে অনেকগুলো রাজনৈতিক দলের বিভিন্ন পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। না, আমার দল তো এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমার বাম গণতান্ত্রিক জোট বা আমার যুক্ত ফ্রন্টভুক্ত অনেক দলই কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিল, আলোচনা করেছে, প্রস্তাব করেছে, অনেক ক্ষেত্রে সহমত পোষণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু স্বাক্ষর করে নাই। আমরা কিন্তু এটা স্বাক্ষর করি নাই। ফলে আপনার এই মানে জনগণের যে সার্বভৌমত্বের যে বিষয়টি, এটা একটি বিমূর্ত বিষয়। এটা তখনই মুক্ত হয়ে ওঠে যখন হচ্ছে সংসদীয় সার্বভৌমত্বে রূপান্তরিত হয়। কারণ পাবলিকের সার্বভৌমত্ব এটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন? আমি তো বলবো যে আমার যেটুকু মানুষ আছে সেটুকু মানুষই পিপুলস, আমার পিপুলস চাই এই মুহূর্তে হচ্ছে একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ, ব্যাস এটা ব্যাস আমি হয়ে নিয়ে গেলাম। আমি 1% নিয়ে, আমি হলো 0.5% নিয়েও তো আমি ভাবতে পারি এরাই পিপুলস। ঠিক আছে, যেমন মনে করতে পারে এরাই পিপুলস, এরা এত ইসলামিক একটা দেশ চাই, এরাই পিপুলস। বিএনপি তো সেটাকে পিপুলস মনে করতে চায়, কিন্তু এই সব কিছুর তো একটা সমাধান হতে হবে। সেই সমাধানের জন্য একটা নির্বাচন, একটা সংসদ, জাতীয় নির্বাচন, যেটা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। এই সংসদ তো হাওয়ায় ভেসে আসে না, বা এই সংসদ তো ওই 14 সাল 24 সাল 18 সালের মতো হচ্ছে গিয়ে প্রশাসনের সংসদ না, এটা তো পাবলিকের ভোটে নির্বাচিত সংসদ। পাবলিকের ভোটে যদি নির্বাচিত সংসদ হয়, তাহলে এই সংসদই হচ্ছে পাবলিকের হচ্ছে গিয়ে ইয়ার বিষয়। এখন আবার যদি তাই হয়, আমরা দেখছি যে সরকার 5 মাসের মাথায় আমরা দেখছি গণ অভ্যুত্থানের হুমকিও দেওয়া হচ্ছে। এটা দিতেই পারে, এটা পলিটিক্যাল রেটরিক, না দিলে হচ্ছে তো প্রচার, এই ধরনের কথাবার্তা না বললে তো টিআরপি কমে যাবে, এই ধরনের কথা না বললে তো কথাবার্তা ভাইরাল হবে না, ভাইরাল না হলে তো মিডিয়াতে ভেসে থাকা যাবে না। এটা সোজা সাপটা কথাবার্তা। আমাদের অনেক ছোট অনেক জুনিয়র অনেকে আছে খুব সাংঘাতিক, লাল কার্ড, হলুদ কার্ড, নানান কার্ড দেখাচ্ছে না, প্রধানমন্ত্রীকে কয়েকটা কার্ড দেখা ফেলছেন অলরেডি। তাদের আলোচনা এবং তাদের সাইকোলজিকে যদি একটু আমি মনোযোগ দিয়ে দেখি, তাহলে আসলে তার মনস্তত্ত্বটা হচ্ছে একটু ফেমাস হওয়া, একটু হচ্ছে বাজারে তার নামটা ছড়ায় দেওয়া। এটার জন্য সে সবচেয়ে খারাপ কটু কথা বলে বিপদও ডেকে আনতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এইটা দিয়ে তো আসলে কিছু হবে না। এবং দেশ বদলানো, রাষ্ট্রটাকে মেরামত করা, রাষ্ট্রকে সংস্কার করার যে কঠিন কাজ, সেই কঠিন কাজ কখনো একটি বৈঠকের মধ্যে দিয়ে, 90 দিনের মধ্যে দিয়ে, 180 দিনের মধ্যে দিয়ে হয় না। পৃথিবীর কোনো দেশে 180 দিনের মধ্যে সেটা হয় না, হবেও না। আর একটা শেষ কথা মনে করতে হবে, যে প্রথম সংবিধানের এই যে যখন ঐক্যমত্য কমিশন হওয়ার আগে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তার প্রধানের একটা দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডভোকেট শাহাদিন মালিককে। তিনি কিন্তু সেটা দায়িত্ব গ্রহণ করেন নাই। কেন করেন নাই? কিন্তু সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। সেখানে কিন্তু সে স্পষ্টভাবে একটা কথা বলছিল যে দেখেন, আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন কি শেখ হাসিনাকে অ্যালাউ করেছিল ফ্যাসিস্ট হওয়ার জন্য? মানুষ খুন করতে কি অ্যালাউ করছিল? অ্যালাউ তো করে নাই, কিন্তু সে তো করেছে। ফলে আইন, ভালো আইন থাকতে পারে, খারাপ আইন থাকতে পারে, কিন্তু আইন ভালো হওয়ার পরও আসলে কোনো কিছু পরিবর্তন হবে না। এই আইনকে পরিবর্তন করার পরে কোনো কিছু পরিবর্তন হবে না। সংস্কার বলতে আসলে কি ঘটনাটা ঘটতেছে? তো এর আগেও তো দেশটা তো বদল হইতেছে, আমার কিছু কনস্টিটিউশন কিছু জায়গায় আইন বদল হয়ে যাচ্ছে, যার প্রয়োজন মতো সংবিধান সংশোধন হয়ে গেছে। হ্যাঁ, সেটা পরিবর্তন, সেটা তো আবারও হবে। ব্রুটাল মেজরিটি যদি কথা যে বাংলাদেশে ধরেন খুবই এক্সট্রিম একটা মানে রিলিজিয়াস প্র্যাকটিস করেন, এমন একটা দল যদি 2/3 মেজরিটি পাওয়া যায়, তো সেটা পরিবর্তন করবে। আপনি এই সংস্কার করবেন, করার পর সেই পরিবর্তন করবেন, আপনি ওটা ঠেকাতে পারবেন? ঠেকাতে পারবেন না। সে এসে ঘোষণা করতে পারে বাংলাদেশ আফগানিস্তানের মতো চলবে, কারণ আমার তো 2/3 মেজরিটি আছে। সেখানে এত সংস্কারের পরেও কিন্তু আবার আপনি চূড়ান্ত ফ্যাসিস্ট জায়গায় রূপান্তরিত হতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। সেখানে পঞ্চদশ সংশোধনের রায় আসলে আমাদের কি বার্তা দেয়? সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখানে যে আপনাকে ধন্যবাদ। আবারও ধরেন রুবেলের কথা ধরে আসি, ধরেন কতগুলো জিনিসকে সহজভাবে বোঝার চেষ্টা করা ভালো। আদালত রায় দেয়, আদালত ধরেন রায় বদলায়, আবার রায় দেয়, এগুলো একটা জিনিস।
জনগণ ভোট দেয়, জনগণ ভোট দিয়ে ধরেন কাউকে কাউকে কোথাও কোথাও পাঠায়, তাদের কতগুলি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া থাকে, সেটা একটা জিনিস। এই জিনিসগুলি ধরেন আবারও বলতেছে যে এটা বিমূর্ত হইতে পারে, কিন্তু কখন মূর্ত হয়? জনগণের কাছে এই সার্বভৌমত্ব বিমূর্ত, কিন্তু আপনার বৈধতা আপনি আনেন কোত্থেকে? আপনি যখনই বৈধতা চান, আপনি যখনই কোনো ক্ষমতা চান, আপনি যদি রিপাবলিকে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবেন, তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ। সে তার কাছ থেকে আমি ধরেন স্থানীয় সরকারি নির্বাচন করব, আমি পার্থক্যটা বলার জন্য আবারও রিপিট করতে হচ্ছে। স্থানীয় সরকারি নির্বাচন করলে আমি ওইখানে নির্বাচিত হইলে আমার তো এই ক্ষমতা দেওয়া নাই যে আমি ওইখানে বসে স্থানীয় সরকার কিভাবে চলবে এটার আইন বানাইতে পারবো। আইন বানানোর ক্ষমতাটা দেওয়া আছে সংসদকে। সংসদে যে নির্বাচিত হবে সে যে আইনটা তৈরি করবে সেই আইনকে অনুসরণ করবে হচ্ছে স্থানীয় সরকার। তার মানে যাকে যে ক্ষমতাটা দিচ্ছেন জনগণ, তিনি ততদূর ক্ষমতার চর্চা করতে পারবেন। এইটার ব্যাপারে ক্লিয়ার থাকা দরকার। আইন ভালো থাকলে কি মানুষের সবকিছু ভালো হবে? না, কখনোই হবে না। কিন্তু আপনার আইনটাই আপনি ঠিক করলেন না। আপনি আইন ঠিক করার আগেই ভালো আচরণটা আশা করেন কোত্থেকে? মানে আপনার আইন যদি অন্যায্য হয়, আপনি তাহলে একটা ন্যায্য সোসাইটি, একটা ন্যায্য রাজনীতি কোত্থেকে চাইবেন? তাহলে আপনার শুরু করতে হবে কোত্থেকে? আপনার শুরু করতে হবে যে আইনটা যেন প্রথমত ন্যায্য হয়। সংবিধান যদি রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক, মাদার ল বলা হয় তাহলে সংবিধানকে। আপনি চেষ্টা করবেন প্রথমত সংবিধানটাকে ঠিক করার, প্রপিপল করার, জনস্বার্থে এটা কাজ করে কিনা। কিন্তু এটা বর্তমান দেখা। সরকার কি আসলে জনগণের রাজ্যে সংসদের সংখ্যা গরিষ্ঠতাকে বেশি প্রাধান্য দিচ্ছে কিনা? আমি প্রশ্নটি রাখছি, আমি বিরতি নিয়ে ফিরে বলব। আমি ওইটাতেই আসছি। জনতন্ত্র যে গণতন্ত্রের এই জনগণ- পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, পঞ্চদশ সংশোধনের রায় থেকে আমাদের রাজনৈতিক অঙ্কন কি শিক্ষা নিয়েছে? এর আগে আমি 1 মিনিট একটু 30 সেকেন্ড আপনাকে বলি যে কথাটা আমরা তখন বলতেছিলাম যে আসলে এই নির্বাচনের 2/3 মেজরিটি নির্বাচিত হয়ে আসলে সংসদে, এরা আসলে বেশি বৈধ নাকি আসলে গণভোট বেশি বৈধ? আসলে এটা বৈধ, কোনোটা বেশি কোনোটা কম এরকম না। দুইটাই জনগণের ক্ষমতা, দুইটা ক্ষমতাই জনগণ প্রয়োগ করছে। আপনার গণভোটে একটা ম্যান্ডেট দিছে এবং যারা এখানে নির্বাচন করছে আপনার গণভোটের বিরোধিতা করছে, এরকম শক্তি প্রায় কম। এবং জনগণ প্রায় 70% মানুষ এটা হার পক্ষে ভোট দিচ্ছে। এখন এই তর্ক হইতে পারে এটা বুঝে দিছে কি না বুঝে দিছে, এগুলি অকারণ তর্ক আমার কাছে মনে হয়। এই তর্ক করা যাবে, কিন্তু যেটা হয়েছে এখন পর্যন্ত, যেটা রেওয়াজ, যে বাংলাদেশে ধরেন অনেক রকমের স্বৈরতান্ত্রিক কাঠামো আমরা দেখছি, অনেক ব্যবস্থা দেখছি, নির্বাচন নিয়ে অনেক তামাশা হয়েছে, কিন্তু নির্বাচনের ফলাফল জনগণ দিচ্ছে, সেই ফলাফল আপনি নির্বাচনে অংশ নিয়ে তারপরে এসে বলছেন যে এই অংশ মানি ওই অংশ মানি না, এরকম কোনো নজির নাই। এটা যদি আসলে বিএনপি নজির তৈরি করে, তাইলে আগামীতে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটা বড় রকমের, আমাদের 4র্থ সংশোধনী যেরকম একটা বড় রকমের নজির হয়ে আছে, এইটা জনগণের সিদ্ধান্ত অমান্য করার একটা ক্ষেত্রে এটা খুব বড় একটা নজির হয়ে থাকবে, যেটার দায়ভার আসলে বিএনপি নেওয়া উচিত না, আমি এটা মনে করি। 2 নাম্বার হচ্ছে আপনি যেটা বলতেছিলেন যে মানে পঞ্চদশ সংশোধনী আমাদের কি শিক্ষা দেয় আমাদের রাজনীতিবিদ। দেখেন, এইটা আমাদের দেশে এটা শুরু হচ্ছে এইটা এমনিতে শুনলে মনে হবে যে আমি কন্টেম্প্ট করতেছি, আদালতের অবমাননা করতেছি। তো আমাদের আদালতের হিস্ট্রি হচ্ছে একদম ফোর্ট উইলিয়ামে যখন হাইকোর্ট শুরু হয়, আমাদের এখানে তখন ওয়ারেন হেস্টিংস বলে একজন গভর্নর জেনারেল ছিলেন। আর প্রথম যে হাইকোর্ট হয়েছিল, সেই হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন এলিজা এমফে বলে এক ভদ্রলোক, তার ক্লাসমেট, তারপরে ওয়ারেন হেস্টিংসের। ওনাকে আইনে এখানে প্রথম একটা রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, একজনের আসলে ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল। সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের বিচার বিভাগের যে অ্যাপিলেট ডিভিশন, এইটা পলিটিক্সের বাইরে আসতে পারেনি। এখন ত্রয়োদশ সংশোধনী হয়েছে, সেটা বৈধ রয়েছে, অবৈধ হয়েছে, হাইকোর্ট এটাকে অবৈধ বলছে, আর বৈধ বলছে, অ্যাপিলেট ডিভিশন এটাকে অবৈধ বলেছে। পঞ্চদশ সংশোধনী এটার আলোকে করছে, করার পরে এইবার পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্ট এসে বললো এটা মানে অবৈধ হয়েছে, অ্যাপিলেট ডিভিশন এটাকে আপহোল্ড করলো যে অবৈধ হয়েছে। এখন
এই যে রায়গুলি, এই রায়গুলি পলিটিক্যাল রায়। এর আগের যে রায় হয়েছে সেগুলি পলিটিক্যাল রায়। পলিটিক্যাল রায় যত কম হয়, আদালতের কাছে রাজনীতিকে যত কম নেওয়া যায়, জনগণের কাছে রাজনীতিটা জনগণের কাছে যতটা রাখা যায় ততটা আসলে মঙ্গল। যখন আদালতকে দিয়ে এই ধরনের ঘটনাগুলি ঘটানো হয়, শেখ হাসিনার সরকারের ধরেন বিশেষ কৃতিত্ব ছিল এটা, কিংবা বিশেষত্ব ছিল এটা। এর আগে যারা কেউ ধরেন সেনাবাহিনী দিয়ে শাসন করছে, কেউ প্রশাসন দিয়ে শাসন করছে, কেউ পুলিশ দিয়ে শাসন করছে, শেখ হাসিনা আদালত দিয়ে শাসন করতে গেছে। আদালত দিয়ে শাসন করার কারণে যেটা হয়েছে যে শেখ হাসিনা যখন পালাইছে, পুরো অ্যাপিলেট ডিভিশন পালাইছে। এইটা একটা দেশের জন্য, একটা জাতির জন্য কখনোই আসলে মঙ্গলজনক। অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি। সেই জন্য আমি বলি যে আমাদের এইগুলিকে আদালতে নেওয়ার আগে যতটা সম্ভব সংসদে রাজনৈতিক পরিসরে মীমাংসা করার চেষ্টা করা ধন্যবাদ উচিত। এটা জানাচ্ছি। অধ্যাপক গণতান্ত্রিক ডক্টর হয়। তৌফিকুল ইসলাম মিথিল, বিগত সময়ে যেমনটি অ্যাডভোকেট হাসনাত কায়ুম বলছিল যে আসলে রাজনৈতিক বিষয়গুলো আদালত পর্যন্ত গড়িয়েছে, এই যে রাজনৈতিক বৈরিতা যখন আদালতে গড়ায় তখন আসলে বিগত সময়ের নজির আমরা তো দেখেছি যে পঞ্চদশ সংশোধনীর রায় অবৈধ ঘোষণা হলো। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এখন যদি একতরফাভাবে সংবিধান সংশোধন হয় সেটি ভবিষ্যতে আদালতে ঝুঁকি মানে চ্যালেঞ্জের ঝুঁকিতে পড়বে কিনা? প্রথমত আমি বলছি একতরফাভাবে সংবিধান সংস্কার হবে সেটা কিন্তু আসেনি। যেটা হয়েছে যে জাতীয় সংসদ সদস্য আমরা নির্বাচিত করেছি, আইন প্রণয়ন করবেন, পার্লামেন্টে আইন প্রণেতারা আইন নিয়ে কথা বলবেন, আইন প্রণয়ন করবেন। পাশাপাশি বিচার বিভাগ কোনটা যৌক্তিক না সেটা হয়তো জাজমেন্ট করতে পারবে যদি সেটা কোর্টে আসে, কিন্তু বিচার বিভাগ কিন্তু কোনো আইন প্রণয়ন করবে না। আইন প্রণয়নের জন্য হচ্ছে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট করবে। এবং আমি যে কথাগুলো আমার সম্মানিত বিজ্ঞ আলোচক যে কথাগুলো বলেছেন, আমি এই কথার সাথে সহমত। আপনি দেখেন কথাগুলো কিন্তু বেশ আমরা শুনতে পাচ্ছি যে জনগণ হয়তো না বুঝে হা বুটে রায় দিয়েছে। এখন প্রশ্নটা আবার পাল্টা চলে আসে, জনগণ কি না বুঝেই পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করেছে? তা কিন্তু না। জনগণ বুঝে শুনেই তাদের পছন্দের মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করেছে, 350 জন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করেছে। জনগণ বুঝে শুনেই হা না ভোটে হা ভোট দিয়েছে, এবং সেই জন্যই আমরা দেখছি যে প্রায় 70% হা ভোট পড়েছে। তার মানে এখানে একটা গণরায় এর প্রতিফলন ঘটেছে। এখন স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার একটা গণরায়ের আংশিক এটাকে প্রতিফলন, রিফ্লেকশন বা বাস্তবায়ন করবে আর অন্যটা করবে না, সেক্ষেত্রে কিন্তু এটা দায়ভার থেকে যায়। এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই বিএনপির মতো একটা জনপ্রিয় দল কেন এই দায়ভারটা নিতে যাবে? এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি বিএনপি কিন্তু কোনোভাবেই সে গণরায়কে সরাসরি কোনো রিজেক্ট করতে চায় বা ইমপ্লিমেন্ট করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, সেরকম কিন্তু কোনো কথা বলেনি। যার কারণে আমরা দেখেছি এরই ধারাবাহিকতা একটা কমিটি তো বাস্তবায়নের পথে হাঁটছে কি কমিটি যেটা হয়েছে, আমি তো বলবো যে একটা বাস্তবায়নেরই একটা প্রক্রিয়া। কমিটি হয়েছে, কমিটি তখন কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, আগে যদি কমিটি না হয় বাস্তবায়নের তো একটা রোড ম্যাপ প্রয়োজন। আপনি যদি দেখেন গণভোটের আগে যে 4টা ইস্যু দেওয়া হয়েছে, যেখানে মোর দেন 80 ইস্যু আছে, সেগুলো কিন্তু আর তার মধ্যে আবার নোট অফ ডিসেন্ট আছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে কিভাবে সমাধান করা যায় এর জন্য কিন্তু আলোচনায় বসতে হবে, এবং আলোচনার টেবিল কিন্তু সমাধানের পথ। সেখানে যদি আলোচনা বসার আগেই আমি যদি বলে দেই আমি কমিটিতে নাই, আমি আলোচনাই করতে চাই না, তাহলে সমাধানটা কিভাবে হবে? সমাধানের জন্য আলোচনায় বসতে হবে, তার কোনো অল্টারনেটিভ নাই। এবং এই সমাধান যদি আমরা সত্যিকার অর্থে চাই, যে কথাটা আমার সম্মানিত সহ আলোচক বলেছেন, উনি কিন্তু এই আশঙ্কাটা করেছেন আসলে বিরোধী দলও কি সমাধান চায় কিনা। সরকারি দল, যেখানে আমি বলবো যে ক্ষমতাসীন সরকারি দল কিন্তু ইতিমধ্যে কমিটির কথা বলেছে, তার মানে ওনারা সমাধান করতে চায়। এখন বিরোধী দল হচ্ছে সমাধানের জন্য এই কমিটিতে যে আলোচনায় বসা। আলোচনা যখন চলমান হবে, একটা না একটা সময় আসবে আমরা সমাধানের পথ খুঁজে পাবো। আর যেখানে যখন কোনো আলোচনাই থাকবে না, সেখানে তো কোনো সমাধান হবে না। তার মানে আমরা জনগণের রায় প্রত্যাখ্যান করছি। ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, যেমনটি গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেছেন, একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম, যদি হারাম হয় দুটোই হারাম হবার কথা। এই যে আমরা দেখছি যে বিরোধী দল প্রতিনিয়ত প্রতারণার অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে, এবং জুলাই সনদ গণভোট কেন্দ্রিক বিতর্কে কিছুতেই থামছে না, সরকার কি নিজের সুবিধা মতো পিক অ্যান্ড চুজ করছে? ধন্যবাদ। আপনি যার কথা রেফার করলেন আর কি,
সে আমির সাহেব দুদিন আগে সংসদ ভবনের সামনে দাঁড়ায় বিদেশের আমেরিকার পতাকার সামনে দাঁড়ায় তিনি আমেরিকাকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছেন। কিসের জন্য? মধ্যপ্রাচ্য সংকট সমাধানের জন্য আর কি। ঠিক এই মুহূর্তে পৃথিবী কোথায়, ইরানের কি অবস্থা, মধ্যপ্রাচ্যের কি অবস্থা, যুদ্ধ আসলে কি আদতে বন্ধ হয়েছে কি হয় নাই, সবাই জানেন আর কি। তো আমির সাহেবের কোনো কথাই আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তারা যে কোনো বিষয় রাতে একটা, বিকালে একটা, সন্ধ্যায় একটা বলেন, মানে যেমন হচ্ছে সূর্যের অবস্থান বদল হয়ে যায়, তাদেরও অবস্থান বদল হয়ে যায়। তাদের বিরোধিতার কারণ কি? তাদের বিরোধিতা হচ্ছে এই মুহূর্তে তাদের হচ্ছে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে। আর সেই রাজনৈতিক লক্ষ্য হচ্ছে তারা ক্ষমতা যেতে চায়। তারা তো ভেবেছিল যে এইবার নির্বাচন তো তারা ক্ষমতায় যাচ্ছে, ঠিক আছে, তারা ক্ষমতায় যাবে, তারা ক্ষমতায় যাচ্ছে, সেই ক্ষমতায় যাওয়াটা তাদের হলো না। এটা হলো তাদের বড় একটা আক্ষেপের জায়গা। এখন এই আক্ষেপের জায়গা থেকে আপনি বলতে পারেন, বা একটা যে কোনো রাজনৈতিক দল তো সে তো হচ্ছে গিয়ে সরকারের হচ্ছে সমালোচনা করবেই, এটা তো করা তাদের হচ্ছে গিয়ে এটাই করা উচিত, একদম বিরোধী দলের উচিত হচ্ছে সরকারের সমালোচনা করবেই তারা, এবং তারা সরকারের সমালোচনা করছে। এখন করার ক্ষেত্রে যেই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এখন দেখার বিষয়, সেটা হচ্ছে আচ্ছা ধরলাম যে বিএনপি একটা সংসদীয় কমিটি করেছে, একটা পার্লামেন্টারি কমিটি করেছে, সেই কমিটিতে একটা বড় অংশ তাদেরকে জায়গা দিয়েছে। জায়গা দেওয়ার মাধ্যমে বিএনপির হচ্ছে মানে প্ল্যানটা হলো যে সে অ্যামেন্ডমেন্ট করবে, সেটা অষ্টাদশ হোক, সপ্তদশ হোক, সংশোধনীর মাধ্যমে সে লোক মানে সংবিধানটাকে পরিবর্তন করবে, গণতান্ত্রিক পরিবর্তন ঘটাবে শেষ পুরো সিস্টেমের। এটা হলো বিএনপির চাওয়ার জায়গা আর কি। দেখুন, আমি এই মুহূর্তে আমার টার্গেট হচ্ছে পোলাও খাওয়া, মানে আমি বিরিয়ানি খাবো, কিন্তু আমার তো হচ্ছে এখন হলো গিয়ে আমি ভাতই পাচ্ছি না, মানে আমি বিরিয়ানি খাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু আমি যদি রুটি পাই বা ভাত পাই, তো আমি কি সেটা খায়া জীবন ধারণ মানে রক্ষা করব না, নাকি আমি বসে থাকবো যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি রান্না না হবে বা বিরিয়ানি পাবো না? 1 মাস লাগলো, আমি 1 মাস না খায় থাকবো, বিরিয়ানির জন্য অপেক্ষা করব না। আমার যে মানে চূড়ান্ত লক্ষ্য, সেই চূড়ান্ত লক্ষ্যের আগে তো আমি অনেকগুলো স্টেশন, অনেকগুলো ধাপে ধাপে আমি অগ্রসর হতে পারি। এটা একটা ধাপ। সংস্কার ইস্যুতে সবচেয়ে বেশি সোচ্চার, এবং তারা সরকারের বিরুদ্ধে নানা সময় বিভিন্ন অভিযোগও তুলেছে, কিন্তু তারা সত্যকের শাসনের কথা বলে। আবার আমরা দেখছি যে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের কারণে আমরা যেমনটি দেখলাম জামাত থেকে বহিষ্কার হলো। তাহলে কি বিষয়টি এমন দাঁড়ালো যে প্রদীপের নিচে অন্ধকার? আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সাজিদুল হক রুবেল, একদিকে জামায়াতে ইসলামী সত্যকের শাসন কায়েমের কথা বলছে, অন্যদিকে আমরা দেখছি নিজ দলের নেতাকর্মীরা আসলে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কার হচ্ছে। তাহলে কি প্রদীপের নিচে অন্ধকার? প্রদীপ আবার অন্ধকার। আমার কাছে হঠাৎ একটা জিনিস মনে পড়লো আর কি, যে বাংলাদেশের প্রথম যে সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমার নাম ছিল, চলচ্চিত্রের নাম ছিল মুখোশ। আজকে যা দেখছেন তার সাথে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে বিষয়টাকে, যে মুখে এক কথা বলি, ওটা একটা মুখোশ, ঠিক আছে, সৎলোকের শাসন বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, এটা একটা মুখোশ। মাঝে মাঝে মুখোশটা একটু পড়ে যায়, অসাবধানতায় মুখোশটা ঠাস করে পড়ে যায়। এরকম হঠাৎ করে পড়ে গেছিল মুখোশটা, আমরা হঠাৎ করে এক ঝলক আসল চেহারাটা দেখে ফেলছি। এবং দেখেন একটা বিষয়, এটা হতেই পারে 10 জনের মধ্যে একজন খারাপ হতে পারে, কিন্তু 10 জনের মধ্যে যে একজন লোকটাকে একজন লোক কিন্তু আজকের কোনো নেতা না, ভুইফোর কোনো নেতা না, উড়ে আসা জুড়ে বসা নেতা না। সেই গণ অভ্যুত্থানের পর, মানে 1990-এর গণ অভ্যুত্থানের পর যে প্রথম হচ্ছে গিয়ে মানে 91 সালে যে সংসদ, সেই সংসদেও তিনি হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি নতুন কোনো মানুষ না, ঠিক আছে, বাইরের থেকে হঠাৎ করে আসা গেস্ট আর্টিস্ট না, তিনি জামায়াতের পরীক্ষিত নেতা এবং পরীক্ষিত নেতার বৈশিষ্ট্য এটা। তারপরে এটা হলেও হতে পারে, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় যেটা মনে হয়েছে, উনার অপরাধের চেয়েও মনে হয়েছে দলগত অপরাধ। দলগতভাবে তারা হচ্ছে যে মিথ্যাচারটা চালাইছেন 2-3 দফায়। 2-3 দফা মিথ্যাচার চালানোর পরে তারা যখন দেখছে যে না, এটা তো আসলে কোনোভাবে রিসিভ করছে না জনগণ, এবং সত্যটা তো ক্রিস্টাল ক্লিয়ার, তখন তারা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করছে। অনেকে দেখছি যে সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায়
হ্যাঁ, এটা খুব অভিনন্দনের কাজ বলতেছে। আমি বলবো, অভিনন্দন কেন? আপনি ঠেলায় পড়ে মানে আপনি এই জায়গাটা রাজি হয়েছেন আর কি, আচ্ছা ওকে আমি এখন ইজ্জত বাঁচাইতে আমি এটাকে স্যাক্রিফাইস করতে, ঠেলায় পড়ে আপনি তো বারংবার চেষ্টা করছেন জনগণকে বিভ্রান্ত করতে। বারংবার আপনার বট বাহিনী হচ্ছে সামাজিক মাধ্যমে নেমে গেছে, ঠিক আছে, ফার্স্ট এআই। তার মানে মিথ্যাচার প্রতিষ্ঠিত হলে তার বিকল্প আমরা দেখতাম। তখন দেখতাম যে কিছুই হতো না। মিথ্যাচার প্রতিষ্ঠিত করা তো তাদের হচ্ছে পুরনো খেলা, সেটা বাংলাদেশের জন্ম সময় থেকে তারা এই খেলাটা খেলে আসতেছে আর কি। তো সেই জায়গায় আমি তাদের এই মানে যে মুখোশটা আছে সেই মুখোশটাকে আমি আলোময় বলবো না, এটাকে আমি বলবো যে হচ্ছে ধোঁকা, ঠিক আছে। জনগণকে বরাবরই ধোঁকা দেন, ঠিক আছে, মাঝে মাঝে জনগণ টের পেয়ে যায়। সাজিদুল হক রুবেল, ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন দেখছি, এটা কি আসলে বাস্তবতা? আর যদি বাস্তবতা হয়ে থাকে, এটি কি রাষ্ট্রপতির ব্যক্তিগত সিদ্ধান্ত হতে যাচ্ছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত? আসলে বাস্তবতা আমরা তখনই বলবো যখন অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাবো। আপনাদের মতোই গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে আমরা এটা দেখছি এবং কিছু কিছু সোর্স থেকে খবর পাচ্ছি যে উনি রিজাইন করবেন। এবং যেটা আরেকটা শুনেছি যে আমাদের মাননীয় স্পিকার উনি কিন্তু চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন এবং উনি ফেরার কথা ছিল আমি যতটুকু জানি 26 বা 27 তারিখে। দুদিন আগেই ফিরেছেন। হ্যাঁ, দুদিন আগেই ফিরেছেন। আমার কাছে মনে হয় সে বিষয়ে কিছু যে যাহা ঘটে রটে তাহা কিছু হলো ঘটে। আমরা সেই প্রেডিকশন এবং সামাজিক গণমাধ্যমে যেটা দেখেছি আমার মনে হয় সেটাই হতে যাচ্ছে। কারণ বিশেষত স্পিকারের আর্লি রিটার্নটা আমার কাছে মনে হয়েছে যে সম্ভাবনাই বেশি যে রিজাইন করার যে ইয়েটা আছে। আর আমি সাথে একটা কথা সাপ্লিমেন্ট দিতে চাই যে কথাটা ভাইয়াকে বলেছিলেন যে আসলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সেই তো মন খসালি তবে কেন লোক হাসালি। আমরা এটা গ্রাম বাংলার একটা প্রবাদ আছে, জামাতের ক্ষেত্রে আমি এই কথাটা বলতে চাই। প্রথম দিকে কিন্তু প্রচণ্ডভাবে ডিফেন্ড করেছে ওনাকে সেফ সাইডে নেওয়ার জন্য, যখন দেখেছে ব্যর্থ হয়েছে তখন আমার সেই ছোটবেলার প্রবাদটা মনে হয়েছে, আম্বিয়ার মা কান্দে পড়ছি আমি ফান্দে। এখন কিন্তু ঘটনাটা তাই হয়েছে। আর ওই যে আপনি তার আগে বললেন না যে মাঝে মাঝে যে এই কথা বলে বিপ্লব হবে, আমরা ক্ষমা করে দিয়েছি। আমার প্রশ্নটা ওনার কাছে করতে চাই, উনি ক্ষমা করার কে? জুলাই বিপ্লবে যারা আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে নাকি উনি ক্ষমা করে দিয়েছেন। আবার উনি মাঝে মাঝে এই কথাও বলেন যে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা আবার বিপ্লব ঘটাবো। বিপ্লব ঘটানোর উনি কে? আর শেষত যেটা বলতে চাই, উনি ক্ষমা করার আগে উনি কিন্তু আগে ক্ষমা নিতে হবে বাংলাদেশের মানুষের কাছ থেকে। 71-এ ওনাদের কি রোল ছিল এটা এই নতুন প্রজন্মের কাছে ক্রিস্টাল করা উচিত। তাহলে প্রশ্ন আসবে পরবর্তীতে কারা অন্যায় করেছে তাদের ক্ষমা করার ইস্যুটা। প্রথমত কিন্তু নিজেদের অপরাধ স্বীকার আসতে হবে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরে আমরা রাষ্ট্রপতির পদত্যাগের খবর শুনতে পাচ্ছি, সেটি কি আসলে কাকতালীয় নাকি এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ রয়েছে? আচ্ছা, আমি তো 1 মিনিট আগে একটা জিনিস একটু করি। আমি মিথিল যেটা বলতেছিল যে কমিটি গঠনটার মধ্যে উনি একটা সমাধান দেখতেছিলেন, আমি মনে করি যে আসলে সংসদীয় যে কমিটিটা গঠন করা সংশোধনের জন্য এটার মধ্যে সমাধান নাই। সমাধানটা আসলে গণভোটের রায়টাকে মানার মধ্যে। এটা না হলে বিএনপির জন্য এবং দেশের জন্য, প্রথমত বিএনপির গায়ে এটার একটা দাগ থাকবে, কিন্তু দেশের জন্য একটা বড় রকমের বিপর্যয়, ভবিষ্যতে নির্বাচনকে অমান্য করার একটা নজির এখানে থাকবে। সো এইটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, ওইখানে যে তর্কটা হয়, ওই তর্কটা আসলে হয় হচ্ছে একটা জিনিস নিয়ে, যে আপার হাউস যেটা হবে, আপার হাউসে আপনার যারা মনোনীত হবে তারা কি ভোটের পিয়ারে হবে নাকি সিটের পিয়ারে হবে। জামাতে ইসলামী এবং বিরোধী দল এটা চায়, তারা মনে করে ভোটের পিয়ারে হলে তাদের আসন একটু বাড়বে। বিএনপি এটাকে আসলে একমত হইতে পারতেছে না, তাদের ইগোর প্রবলেম, বড় রকমের কোনো সমস্যা ওইখানে আছে এটা আমার মনে হয় না। আর যেটা বলতেছিলেন যে এখন প্রেডিকশন যেগুলি নিয়ে হচ্ছে, আমি এই জায়গাগুলি ধরেন হাসিনার যে ঘোষণা, এটাকে আমি একটা রাজনৈতিক ঘোষণা মনে করি। উনি বাংলাদেশে আসবেন এবং উনি আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এইটা হচ্ছে একদমই রেটরিক, এগুলি কোনো বাস্তব আলাপ না, এটার কোনো বাস্তব পরিস্থিতিও নেই। কিন্তু এই
রাষ্ট্রপতির পদত্যাগ করার ধরেন হয়তো মনে হচ্ছে বিভিন্ন জিনিস মিলে ওনার একটা কারণ আছে। সেই কারণটা এটার সাথে সম্পর্কিত নাকি আরো অন্য কোনো কিছুর সাথে সম্পর্কিত আমি ক্লিয়ার না, কিন্তু আমি যেটা মনে করি যে এই লোকের আসলে আরো অনেক আগে তার পদত্যাগ না, তার আসলে বিচার হওয়া দরকার ছিল। তিনি ক্ষমতায় থেকে 2 বার মিথ্যাচার করছেন, রাষ্ট্রপতি পদে থেকে তিনি 2 বার মিথ্যাচার করছেন, এবং এটার জন্য তার আসলে এইখান থেকে তার অপসারিত হওয়ার কথা ছিল। এইটা বিএনপি যে কোনো কারণে হোক তাকে যে লাইফটা দিচ্ছে সেইটা আসলে ঠিক হয় না, ভালো হয় না। আমি মনে করি যে এই ঘটনা যত তাড়াতাড়ি ঘটবে ততই মঙ্গল। ধন্যবাদ সে যত জানাচ্ছি তাড়াতাড়ি আপনাকে। বিদায় আমি সাজিদুল শুধু হক, ভাইয়ের কথাতে একটা জি, জি। দিতে চাই। ভাই যেটা বলেছে আলোচনায় সমাধানের পথ, আমি এইটা কিন্তু বলছি না, আমি বলেছি যে আলোচনা সমাধানের একটা ওয়ে হতে পারে, একটা ধাপ হতে পারে, বাট শুধুমাত্র এই আলোচনা দিয়ে সমাধান হবে তা কিন্তু না, বাট আলোচনাটা শুরু হওয়া প্রয়োজন, সেটাই আমি বলেছি। হ্যাঁ, একমত, আলোচনা হইতেই পারে। ডক্টর সাজিদুল হক রুবেল, রাষ্ট্রপতি ইস্যুতে কি বলবেন? রাষ্ট্রপতি ইস্যুতে বিষয়টা তো ওনার সাথে মিথিল ভাইয়ের সাথে মিলিয়ে বলতে হবে যে বিষয়টা যার উঠেছিল তা তো ঘটতে চলেছে। আমার মনে হয় তো এটা ঘটাটাই উচিত, ঘটাটাই স্বাভাবিক, ঠিক আছে। যদিও আমরা ঠিক কারণটা বুঝতেছি না, ঠিক আছে। কারণটা নিয়ে হচ্ছে অনেকেই অনেক রকম হচ্ছে কল্পনা এবং জল্পনা রেখেছেন। কেউ বলছেন শেখ হাসিনার ঘোষণা একটা ক্রিয়া প্রতিক্রিয়া, আবার কেউ বলছেন হচ্ছে যে তিনি তো এর মধ্যে তার বাইপাস হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় তার দরকার ছিল দেশের বাইরে চিকিৎসা করতে যাওয়া, চিকিৎসা করতে পারে নাই, ইত্যাদিতে নানান বিষয় তিনি নিজেই এখন ছেড়ে দিতে চাচ্ছেন, বা তার যে কিছু অ্যাপয়েন্টেড লোক ছিল তাদের লোকদেরকে ইতিমধ্যে তিনি বিদায়, তার নিজস্ব যে লোক ছিল বঙ্গভবনে তাদেরকে ইতিমধ্যে নাকি তিনি বিদায় করে দিয়েছেন, এবং তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা নতুন জায়গায় চাকরি বা নতুন পোস্টিং ইত্যাদি এই ইত্যাদি পদত্যাগ কি তাহলে ভাবো। রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে? এটা সমঝোতা না, একটা যে কোনো ব্যক্তি দায়িত্ব পালন না করতে পারেন, ঠিক আছে। রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ তো আমাদের কনস্টিটিউশনে আছে, তবে সেটা অভিশংসনের মাধ্যমে হচ্ছে না, কোন ইমপিচমেন্টের মাধ্যমে যেটার হচ্ছে আগে না। অপসারণের দাবি ঠিক আছে। উঠেছিল। দাবি উঠেছিল, বাট সেটা এখন নাল অ্যান্ড ভয়েড জায়গায় চলে গেছে। এখন তো দেখছি যে বিষয়টা হচ্ছে তা সে মানে আমরা যেভাবে দেখছি বা এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তার বেসিসে মনে হচ্ছে যে সে তার ইচ্ছায় চলে যাচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানে শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।